বহরমপুরবাসী আমার গুরুজনেরা, শ্রদ্ধেয়া মাতৃমণ্ডলী, বন্ধু সহকর্মী, ছোট ছোট ভাই এবং বোনেরা, বহরমপুরের যে কোনো নির্বাচনই হোক না কেন, তা সে মিউনিসিপ্যালিটি নির্বাচন হোক, বিধানসভা বা লোকসভা, প্রতিটি নির্বাচনেই বিশেষ করে শেষের প্রচারের মুহূর্তগুলোতে, অর্থাৎ যাকে আমরা বলি প্রচারের শেষ লগ্নে, আমি বরাবর বহরমপুরবাসীর জন্য সময় বরাদ্দ করে রাখতাম। কাজ থাকে তাই বাইরের কাজ আগে মেটাও, বহরমপুর তো আমার ঘর, বহরমপুর তো আমার বাড়ি, এখানে পরে আসলেও হবে। এই মানসিকতা নিয়ে আমি সমস্ত নির্বাচনে শেষ সময়টুকু বহরমপুরবাসীর কাছে নিজের হাজিরা দিয়ে আশীর্বাদ দোয়া, ভোট ভিক্ষা করতাম। এবার ব্যতিক্রমী পরিস্থিতি, ব্যতিক্রমী পরিবেশ আমাকে বহরমপুরবাসীর কাছে উপস্থিত হয়ে ভোটের আবেদনের সুযোগ থেকে বঞ্চিত করল। করোনার আগ্রাসনে সারা পৃথিবী, সারা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সর্বত্র ত্রাহি ত্রাহি অবস্থা। করোনার অভিশাপ থেকে মানবজাতি কবে মুক্তি পাবে জানি না, কিন্তু এটা আমরা সবাই বুঝেছি যে করোনার মোকাবেলা করে, করোনার সঙ্গে সংঘর্ষ করে, যুদ্ধ করে আমাদের বেঁচে থাকতে হবে। ভোটের প্রচার করতে করতে করোনাকালের যে নিয়ম বা নিয়মাবলী, যাকে বলে করোনা প্রোটোকল, করোনাকালের নিয়মাবলী আমি হয়তো ঠিক মতন মানতে পারিনি। সতর্ক থাকার চেষ্টা করতাম না তা নয়, প্রায় 1 বছর পার করে দিয়েছি, সতর্ক থেকেছি, কখনো ভ্যাকসিনও নিইনি, কিন্তু নিয়ম মানাটা ক্রমশ কঠিন হয়ে পড়ল যখন নির্বাচন এসে গেল। মানুষ দাবি করে মাস্কটা খুলে কথা বলুন, মানুষ দাবি করে একবার হাত মেলান, মানুষ দাবি করে ফটো তুলব। ফলে করোনার যে নিয়মাবলী সেগুলো আমি হয়তো সম্পূর্ণভাবে মানতে ব্যর্থ হয়েছি। আমি যদি ভুল করি, করোনা তো আমাকে ছাড়বে না, কারণ করোনা কোনো দয়াবান ব্যক্তির নাম তো নয়। করোনা সারা মানব জাতির শত্রু, তাই করোনা কেন আমাকে খাতির করবে? তাই করোনা আক্রমণে আক্রান্ত হয়ে আমি আজ নিজেকে বড় দুঃখী অনুভব করছি। এই জন্য দুঃখী অনুভব করছি না যে করোনার জন্য কষ্ট পাচ্ছি, ঘর থেকে বার হতে পারছি না, জ্বর জ্বালা গায়ের ব্যথায় ভুগছি, এটাতে আমি দুঃখী হচ্ছি না, এগুলোকে আমি পরোয়া করিও না। আমি দুঃখী হচ্ছি যে করোনা আমার যে মূল্যবান সময়টা কেড়ে নিল। হয়তো করোনা আমার জীবন কাটতে পারেনি, কিন্তু করোনা আমার জীবন কাটতে না পারলেও, আমি বলছি এখনো পর্যন্ত কাটতে পারেনি, আমার জীবন কাটতে না পারলেও
আমার জীবনের মূল্যবান সময়, অত্যন্ত মূল্যবান সময়, নির্বাচনের শেষ লগ্নের এই আমার মূল্যবান সময়টাকে কিন্তু আমার জীবন থেকে কেড়ে নিল। এটার কারণে আমি দুঃখী। কারণ বহরমপুরবাসীর কাছে ভোটের প্রচার করার একটা আনন্দ আমার আলাদা। বহরমপুরবাসীর কাছে ভোটের প্রচার করার অনুভূতি আমার কাছে সম্পূর্ণ আলাদা। সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার করেছি, আগেও করেছি, কখনো কখনো পশ্চিমবঙ্গের বাইরেরও কোনো রাজ্যে যদি কখনো ডাকে তো যাই। কিন্তু সবশেষে বহরমপুরবাসীর কাছে এসে আমার চেনা শহর, আমার চেনা মানুষ, আমার চেনা পরিবেশে যখন ভোটের কথা বলি, ভোট দিন বলি, ভোট দিয়ে সমর্থন করার কথা বলি, নিজের জন্যে বলি, কংগ্রেসের মনোনীত প্রার্থীদের জন্য বলি, যেমন এখানকার কংগ্রেসের মনোনীত প্রার্থী মনোজ চক্রবর্তী, পাশের বেলডাঙ্গার শফি, কাঁদির বনু খান, এইরকম বিভিন্ন জায়গায় আমাদের যারা প্রার্থী আছে তাদের জন্য যখন দাবি করি, তখন আমার কথার পুনরাবৃত্তি করে বলতে চাই, বহরমপুরবাসীর কাছে আবেদন করবার এক আলাদা অনুভূতি, এক আলাদা আকর্ষণ, এক আলাদা উত্তেজনা আমি অনুভব করি। সেই জায়গা থেকে বঞ্চিত হয়েছি। করোনাকে আমি পরোয়া করি না, করোনাকে আমি হারাবো, কিন্তু সময়টা আমার হাত থেকে বেরিয়ে গেল, তাই আপনাদের কাছে সশরীরে হাজির হতে পারলাম না। আপনারা আমাকে মাফ করবেন। বহরমপুরবাসী, আপনাদেরকে তো শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। এই বহরমপুরবাসী বিশ্বাস করে, আস্থা রেখে বহরমপুর মিউনিসিপ্যালিটি পরিচালনার দায়িত্ব দিয়েছিল। 23টার মধ্যে 23টা আসন আমাদের হাতে তুলে দিয়েছিল। সেটা আজও আমার কাছে ইতিহাস। এই বহরমপুর শহরের ছোটোখাটো সমস্যাগুলোকে সামনে রেখে আমাদের এই প্রিয় শহর বহরমপুর শহরকে সুন্দর করে গড়ে তুলবার স্বপ্ন নিয়ে, অভিলাষ নিয়ে আমরা আমাদের আন্তরিক প্রচেষ্টা শুরু করেছিলাম। সেই আন্তরিক প্রচেষ্টার ছোট ছোট প্রতিফলনের মধ্য দিয়ে আশেপাশের মানুষ তারাও আমার প্রতি আস্থা রেখেছিল। এবং আপনারা জানেন সব কিছুর পরিণাম কি? সব কিছুর পরিণামে আমি এক অসাধ্য সাধন করতে সক্ষম হলাম, যার নাম বহরমপুর লোকসভার সাংসদ হলাম। আপনাদের আশীর্বাদ, আপনাদের দয়া দুয়া, সহযোগিতা, আপনাদের আস্থা, সব কিছুর যোগফল আমার বিশ্বাসযোগ্যতা তৈরি করল। এবং যত বেশি আমার বিশ্বাসযোগ্যতা আপনাদের অবদানের মাধ্যমে তৈরি হলো, তত বেশি বেশি করে আমি বহরমপুরের গণ্ডি ছাড়িয়ে বাইরের মানুষের কাছে পৌঁছাতে পারলাম। তাই বহরমপুরের মানুষ, আপনাদের সঙ্গে আমার শুধুমাত্র নির্বাচনী বা রাজনৈতিক সম্পর্ক নয়। আমি সবসময় বলি, আমার রাজনৈতিক কর্মক্ষেত্র শুরু হয়েছিল নবগ্রামে। তারপর আমি লম্বা যাত্রার শুরু করেছিলাম এই বহরমপুরের মানুষের আশীর্বাদ ধন্য হয়ে। তাই নবগ্রাম, তারপর বহরমপুর। আজ ধীরে ধীরে আমি
আপনাদের সহযোগিতায়, যেটা কখনো আমার স্বপ্নের মধ্যে ছিল না, সে জায়গায় পৌঁছাতে পেরেছি। তাই সারা জীবন আপনাদের ঋণ শোধ করে গেলেও, সারা জীবন আপনাদের সেবা করে গেলেও আমি কখনো আপনাদের ঋণ শোধ করতে পারবো না। কারণ আপনারা আমাকে নতুন পরিচয়ে, নতুন উপাধিতে, নতুন স্বরূপে আপনারা আমাকে ভূষিত করেছেন। তাই তো আপনাদের সঙ্গে নির্বাচনী সম্পর্ক আমি রাখতে চাই না, রাজনৈতিক সম্পর্ক রাখতে চাই না। আপনাদের সকলের সঙ্গে আমার সম্পর্ক আত্মীয়তা, ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের সম্পর্ক। আমি আপনাদের ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি। দেখুন, নির্বাচনে বহরমপুরবাসী আপনাদের নতুন কথা আমি আর কি বলবো। মায়ের কাছে মাসির গল্প করে কি লাভ? এ শহর আপনাদের, এ শহরের অতীত আপনাদের জানা, বর্তমান জানা। তাই ভবিষ্যৎ কাদের হাতে সুরক্ষিত হবে সেটাও আপনাদের জানা। এ প্রাচীন শহর, সংস্কৃতি সম্পন্ন শহর, ঐতিহ্যমণ্ডিত শহর, সর্বোপরি ঐতিহাসিক শহর। ঐতিহাসিক শহর, এই শহরে রাখালদাস বন্দ্যোপাধ্যায় ইতিহাসের দরজা খুলে দিয়েছিলেন সিন্ধু সভ্যতার খনন কার্যে অংশগ্রহণ করে। তাই বহরমপুরের মানুষের পরিচয়, তারা সংস্কৃতিবান, রুচিবান, তারা শিক্ষিত, তারা সচেতন। তাই তাদের কাছে আমি এমন কোনো কথা বলতে চাই না বা পারি না যে কথার দ্বারা তারা কখনো মনে করতে পারে যে আমার ঔদ্ধত্য বেড়ে গেছে বা আমি বিভ্রান্ত বা প্রতারিত করছি। আমি সে কাজ করতে পারবো না। মনোজ চক্রবর্তী এবং আরও দুজন প্রার্থী আছে, আপনারা নিজেরা নিজেদের চোখে দেখে নিন। আমাদের প্রার্থীর পশ্চিমবঙ্গের বিধানসভায় একটা প্রতিবাদী কণ্ঠস্বরের নাম। শুধু বহরমপুর নয়, সারা বাংলার মানুষের স্বার্থে সে পশ্চিমবঙ্গের বিধানসভায় যে মুখ্য সচেতকের ভূমিকা পালন করেছে তা সকলের কাছে প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে। তো একজন জনপ্রতিনিধি হিসাবে আমি মনে করি এটা সবথেকে বড় তার সাফল্য যে আপনারা জনপ্রতিনিধি যে কারণে করেছেন, আপনারা তো মানুষের কথা বলার জন্য কাউকে জনপ্রতিনিধি করেন। আপনারা তো সন্ধেবেলায় মদের বোতল জোগানোর জন্য বা পুলিশের কাছে গিয়ে দুটো মিথ্যা কেসে একটা নিরপরাধ লোককে ফাঁসানোর জন্য বা কোনো পাড়ায় যাতে জুয়ার বোর্ডটা ঠিক মতন চলে তা নিশ্চিত করার জন্য কাউকে জনপ্রতিনিধি করেন না।
আপনারা তো জনপ্রতিনিধি করেন, মানুষের কথা দৃঢ়তার সঙ্গে যুক্তিপূর্ণভাবে বিধানসভায় স্পষ্ট ব্যক্ত করার জন্য আপনারা জনপ্রতিনিধি করেন। তাহলে এই জায়গাটায় দাঁড়িয়ে তা জনপ্রতিনিধি করার যে প্যারামিটার, সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি বলতে পারি সারা পশ্চিমবঙ্গে এখন যে কজন বিধায়ক আছে, মনোজ চক্রবর্তী তার মধ্যে একজন বিশিষ্ট বিধায়কের নাম। ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং legislative members, one of the best performing and outstanding parliamentarians in the West Bengal Legislative Assembly. এত ভালো পারফর্ম মনোজ চক্রবর্তী করেছে পশ্চিমবঙ্গের বিধানসভায়, যেটা বহরমপুরবাসী হিসাবে আমাদের গর্বিত করে এবং জনপ্রতিনিধি হিসাবে বাংলার মানুষের নজর কাড়ে। এই একটা জায়গায় মনোজ চক্রবর্তী পশ্চিমবঙ্গের গুটি কয়েক জনপ্রতিনিধিদের মধ্যে একজন, এটা আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের কাছে বলতে পারি। দেখুন, নির্বাচনে এই কথাগুলো ওঠে না, এটা দুর্ভাগ্য। ওঠা উচিত, কারণ আপনি ভোটটা দিচ্ছেন, বিশেষ করে বহরমপুরবাসী, আপনি শিক্ষিত সচেতন নাগরিকের শহর, আপনারা ভোটটা দিচ্ছেন যাকে, সে যদি তার যোগ্যতা প্রমাণ করবার চেষ্টা না করে তাহলে তার পক্ষে সমর্থন ব্যক্ত করা তো কঠিন। আমি কথা বলছি না যে মনোজ চক্রবর্তী হার্ভার্ড পাস করে এসছে, অক্সফোর্ড পাস করেছে, না। মানুষের কথা বলার জন্য হার্ভার্ড আর অক্সফোর্ডের দরকার পড়ে না। মানুষের কথা বলার জন্য মাল্টি স্টোরেড বিল্ডিংয়ের মালিক হওয়ার দরকার পড়ে না। মানুষের কথা বলার জন্য আমি কোনো বিরাট সেবা প্রতিষ্ঠানের মালিক, তার জন্য ঢোল বাজানোর দরকার পড়ে না। সেবার প্রথম নাম কৃতিত্ব না নেওয়া। আমি সেবাও করব আবার কৃতিত্ব নেব, এটা কিন্তু পরস্পর বিরোধী দুটো মতবাদ। তাহলে সেবা তো কেউ করে না, যদি কৃতিত্ব নিতে হয় তাহলে সেবা নামটা মুছে দেওয়া দরকার। আমি একদিন একটা কম্বল বিতরণ অনুষ্ঠানে গিয়ে বলেছিলাম, আমরা কম্বল দিচ্ছি, কিছু গরিব মানুষ কম্বল নিচ্ছে। তার মধ্যে একজন বক্তব্য রাখতে গিয়ে বলল যে দেখো অধীর চৌধুরী কত বড় মহান কাজ করছে, কম্বল দিচ্ছে। আমার যখন বক্তব্যের সময় এলো, আমি তখন বলেছিলাম আমার কোনো কৃতিত্ব নয় যে আমি কম্বল দিচ্ছি, বরং যে আমার কাছে কম্বলটা গ্রহণ করলো সে আমাকে ঋণী করলো, আমি তার কাছে কৃতজ্ঞ থাকলাম। কারণ সে যদি আমার কম্বলটা গ্রহণ না করত তাহলে আমি সেবা করার সুযোগটা পেতাম না। তাহলে কি দাঁড়াচ্ছে, যে দিচ্ছে সে নয়, যে নিচ্ছে সে বড় মহানুভবতার পরিচয় দিচ্ছে। যে গ্রহীতা, যে গ্রহণ করছে, সে আমার কাছে অনেক মহান। আমি কোথা থেকে কাটমানি করে খামালাম, কোথা থেকে সেবার নামে ব্যবসা করে কামালাম, আর কিছু উচ্ছিষ্ট দিয়ে দিলাম, লে ভাই তোরা সব করে খা, তোদেরকে সেবা করছি, ওটা সেবা নয়, ওটা ভালোবাসা নয়, ওটা মানুষের প্রতি করুণা বিতরণ। আজকে তোমার কাছে আছে তোমার, কালকে আমার কাছে এলে আমার। ঠাকুর রামকৃষ্ণ বলতেন টাকা মাটি, মাটি টাকা। আজকে টাকার ফুটানিতে চলছে নির্বাচন। আমার এত টাকা, আমি এত পিকনিক করাতে পারি,
এত মদ দিতে পারি, এত মাংস খাওয়াতে পারি, অতএব ভোট আমার। বড় অদ্ভুত। পিকনিকের কম্পিটিশন চলছে, টিএমসি বিজেপির পিকনিকের কম্পিটিশন। কে কত মদের বোতল দিচ্ছে, কে কত মাংস খাচ্ছে, কোন রকমের মাংস খাচ্ছে, কতবার মাংস খাচ্ছে, সপ্তাহে কতবার দিচ্ছে, পিকনিকের কম্পিটিশন বহরমপুর শহরে। ভোট নেই এখানে, পিকনিকের কম্পিটিশন, পয়সার কম্পিটিশন, মিথ্যা প্রতিশ্রুতির কম্পিটিশন। সেখানটাই কখনো কখনো মনোজ চক্রবর্তীকে একটু নিষ্প্রভ লাগে, কারণ মনোজ চক্রবর্তীর সব আছে, পকেট মনোজ চক্রবর্তীর ফাঁকা, সেখানে নেই টাকা। কারণ যে লোকটা মন্ত্রিত্ব পাওয়ার পর বলতে পারে মমতা ব্যানার্জিকে যে আমি মন্ত্রিত্ব নিয়েছি মানে এটা নয়, আপনার কৃতদাসত্ব করতে হবে, তাই আমি মর্যাদা সম্মান যেটা মানুষ আমাকে দিয়েছে সেই মর্যাদা সম্মান রক্ষা যদি আমি না করতে পারি, বা আপনি যদি আমার মর্যাদা সম্মানকে ক্ষুণ্ণ করেন, আমাকে অপমান করেন, তাহলে ছেঁড়া চপ্পলের মতন এই মন্ত্রিত্ব আমি ত্যাগ করতে পারি। তো একটা মন্ত্রিত্ব যদি ছেঁড়া চপ্পলের মতো ত্যাগ করবার মানসিকতা কোনো ব্যক্তির থাকে, তাহলে তার পকেট ফাঁকা হবে না তো তার পকেটে কি টাকা হবে? বাকি টিকিট পাওয়ার জন্য তৃণমূলের টাকা দিতে হয়, মিউনিসিপ্যালিটির একটা টিকিট পাওয়ার জন্য টাকা দিতে হয়, সিভিক পুলিশের জন্য টাকা দিতে হয়, চাকরির জন্য টাকা দিতে হয়। চাকরি থাক আর না থাক, সারা পশ্চিমবঙ্গের চাকরি বলে কোনো গল্প নেই, শিল্প বলে গল্প নেই, অভাব আর অভাব, হাহাকার আর হাহাকার। ঠিক এই জায়গাটাই দরিদ্র মানুষের দারিদ্রতাকে খরিদ করতে চাইছে মমতা ব্যানার্জি। ঠিক এই জায়গাটাই দরিদ্র মানুষের দারিদ্রতাকে খরিদ করতে চাইছে বিজেপি পার্টি। তাদের টাকা প্রচুর, সরকার তাদের যা খুশি বলে যাও, পরে সেটাকে পালন করব কি করব না পরের কথা, বলতে আপত্তি কী আছে? তাই পশ্চিমবঙ্গে জুড়ে এবং বহরমপুর জুড়ে প্রতিশ্রুতির বন্যা বইছে, প্রতিশ্রুতির প্রতিযোগিতা চলছে। আমরা মানুষকে ফালতু প্রতিশ্রুতি দেওয়ার জন্য রাজনীতি করতে পারবো না। কিন্তু একটা কথা আমি বলেছি যে আজকে ভারতবর্ষে, আজকে বাংলার অভাব যে জায়গায় বাড়ছে, লকডাউন এবং তার পরবর্তী অবস্থায় সারা পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষ জুড়ে ত্রাহি ত্রাহি অবস্থা হয়েছে অর্থনীতির। শুধু লকডাউনে 14 কোটি মানুষের চাকরি চলে গেছে, কত মানুষ বেঘর হয়েছে তার হিসাব নেই। লকডাউন ঘোষণার পর 3 কোটি মানুষ রাস্তায় বেরিয়ে গেছিল, শয়ে শয়ে মানুষের মৃত্যু। করোনার দ্বিতীয় ঢেউ, আবার লকডাউনের আতঙ্কে মানুষ ঘরমুখো, পরিস্থিতি কোথায় যাবে কেউ জানে না। এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের কংগ্রেস পার্টি বারবার করে দাবি করছে যে মানুষের হাতে নগদ টাকা দাও। পৃথিবীর বড় বড় অর্থনীতিবিদ তারা বলছে মানুষের হাতে নগদ টাকা দাও, কারণ যেহেতু রোজগার নেই, রোজগারের কোনো সুযোগ নেই, মানুষের ক্রয় করার ক্ষমতা নেই, তাই মানুষকে সরাসরি নগদ টাকা দাও। চাল গম তাতে তার কোনো অভাব নেই আমাদের দেশে, হাজার হাজার লক্ষ লক্ষ টন চাল গম পচে নষ্ট হয় প্রত্যেক বছর ভারতবর্ষে। অতএব চাল গম সস্তায় দেওয়ার মধ্যে, সস্তায় পেতে আমাদের কোনো অসুবিধা নেই। তার জন্য খাদ্য সুরক্ষা আইন 2013 সালে কংগ্রেস সরকার করে দিয়েছে, সস্তায় চাল গম। সেটা করোনার সময় আমরা দাবি করেছি একদম বিনা পয়সা দেওয়া দরকার, সেটা দিতে কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরেও আমাদের যেটা দাবি সেটা হচ্ছে যে মানুষের পকেটে ডাইরেক্ট নগদ ক্যাশ দেওয়ার ব্যবস্থা করো। এই প্রকল্পের নাম রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীরা দিয়েছে ন্যূনতম আয় প্রকল্প, মানে ন্যায় প্রকল্প। ছত্তিশগড়ের কংগ্রেস সরকার 5,700 টাকা করে গরিব কৃষকদের প্রতি মাসে তারা সরবরাহ করছে, প্রদান করছে, যাতে গরিব মানুষ সরাসরি তার ক্রয় করার ক্ষমতা বাড়িয়ে ফেলতে পারে। আমাদের আগামী দিনে এই প্রস্তাব সংযুক্ত মোর্চা সরকার কাছে রেখেছি, যাতে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানোর জন্য নগদ টাকার যোগান প্রতি মাসে সরকার দিতে থাকে। প্রকল্পের নাম ন্যায় প্রকল্প, এটা আমরা আগামী দিনে বাস্তবায়িত করব। তাই এলাকার মানুষ
যখন আপনাদেরকে সামনে দেখি, মঞ্চ থাকে, কত না কথা তখন বলতে ইচ্ছা করে, বেরিয়েও যাই। কিন্তু এই মুহূর্তে মনোজ চক্রবর্তীর জন্য আবেদন জানাতে চাইছি, আপনাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে সব কিছু বিচার করে দেখুন। আপনারা কথার ফানুস নয়, প্রতিশ্রুতির বন্যা নয়, আমরা মানুষকে ভালোবাসি, তাই আমাদের হৃদয়ের সমস্ত ভালোবাসাকে নিংড়ে দিয়ে, আমাদের শরীরের সমস্ত ক্ষমতাকে আমরা উজাড় করে দিয়ে মানুষকে সেবা করতে চাই, মানুষের সহযোগিতা মানুষকে করতে চাই, এবং এই শহরের সুখ শান্তি নিরাপত্তা বজায় রাখতে চাই। এ শহরকে এইভাবে দেখতে আমাদের ভালো লাগছে না। শহরের সেই সৌন্দর্য নষ্ট হচ্ছে, ফিরিয়ে আনতে হবে। এ শহর আমার সাধের শহর, এ শহর আমার প্রাণের শহর, এই শহর আমার ভালোবাসার শহর। তাই এই শহরের সৌন্দর্যকে কখনো ম্লান হতে দেব না। দুদিন আগে অথবা দুদিন পরে এই শহরের ঐতিহ্যকে, এই শহরের অতীতকে, এই শহরের সৌন্দর্যকে ফিরিয়ে আনবই আনব। তার জন্য যত দূর যেতে হয় তত দূর যাব, কিন্তু বহরমপুর শহরকে আমরা আমাদের মনের মতন করে গড়বার যে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই সিদ্ধান্তে অটুট থেকে আমরা আমাদের লক্ষ্য পূরণ করব। এলাকার মানুষ, আপনারা ভরসা রাখবেন, আপনারা আমাদের উপর আস্থা রাখবেন। আমি রাজনৈতিক তরজায় গেলাম না, আপনারা রাজনৈতিক তরজা শুনছেন, দিদি মোদির কথা শুনছেন। মোদি দিদি একই বৃন্তে দুটি ফুল, নাম বিজেপি আর তৃণমূল। এই দুটো শক্তি ভারতবর্ষের 12টা বাজাবে, বাংলার 12টা বাজাবে। কারণ সাম্প্রদায়িকতা এবং স্বৈরাচারী শক্তি, এই দুটো শক্তি মানব জীবনের জন্য ক্ষতিকর শক্তি। বলতে পারেন ডাঙায় বাঘ, জলে কুমির, সেই পরিস্থিতির নাম একদিকে বিজেপি, একদিকে টিএমসি। একদিকে সাম্প্রদায়িকতা আমাদের জীবনকে, আমাদের সম্প্রীতিকে ধ্বংস করবে। এই বহরমপুর শহরে, এই মুর্শিদাবাদ, আমরা সবাই মিলেমিশে বড় হয়েছি, একসঙ্গে আমরা নিজেদের জীবন গড়েছি। অস্বীকার করতে পারেন বহরমপুরের মানুষ, যারা ছোটোখাটো ব্যবসা করেন, আপনার দোকানে যদি গোটা দিন 100টা কাস্টমার আসে, 70টা তো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের। তাহলে 70 জন সংখ্যালঘু মানুষের কাস্টমার আপনাকে বছরের পর বছর রোজগার দিচ্ছে, আপনার সংসার প্রতিপালন করছে। এমন পরিবেশ কেন তৈরি করব আমরা যে আমাদের মধ্যে সম্প্রীতি সদ্ভাবের বাতাবরণে কোনো রকম সমস্যা তৈরি হয়, কোনো রকম বিচ্ছেদ হয়, কোনো রকম ফাটল ধরে? আর এই বহরমপুর শহরের মানুষ দেখুন, মুর্শিদাবাদ সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত জেলা, সেখানে প্রণব মুখার্জির মতন ব্রাহ্মণ সন্তানকে মুসলমান প্রার্থীকে হারিয়ে মুসলমানরা জিতিয়েছে। এটাও তো মুর্শিদাবাদের একটা অলংকার। সেই অলংকারটাকে কি আমরা বাঁচিয়ে রাখতে পারি না? সাম্প্রদায়িক সম্প্রীতি, সাম্প্রদায়িক সৌহার্দ্যকে রক্ষা করলে কি আমার আপনার ক্ষতি হবে? আমি মনে করি এই মুর্শিদাবাদের মানুষ, আসুন আমরা সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করাই শুধু নয়, আরও গভীরে নিয়ে যাব। এই বহরমপুর শহরে ঈদ, বকরিদ, দুর্গাপুজো, কালী পুজো সব আমরা একসঙ্গে পালন করি, কোথাও কোনো অসুবিধা হয় না। এখানে রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী একইভাবে পালিত হয়, কোথাও কোনো অসুবিধা হয় না। কেন আমরা এই সুন্দর পরিবেশকে নষ্ট করব খামোকা কিছু রাজনৈতিক দলের নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য? তাদের এই স্বার্থ চরিতার্থ করবার জন্য আমরা কেন সাম্প্রদায়িক সম্প্রীতিকে বলিতে চড়াবো? তো বিবেকানন্দের রাজ্য, এটা ঠাকুর রামকৃষ্ণের রাজ্য,
স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণ, মাদার টেরেজা, সিস্টার নিবেদিতা, এ বাংলার আর কি চাই? এরা কি মনীষী নয়? এরা কি মনীষী নয়? এরা কি হিন্দুত্ব বোঝে না? না এরা কি হিন্দুত্ব বোঝেনি? রামের কথা বলা হচ্ছে, তাদেরকে বলবো রাম শুধু যারা বোঝে তাদের নয়, রাম তো সকলের। রাম আর রহিমের ফারাক তো কিছু নেই, দেখার ফারাক। কৃষ্ণে আর খ্রিস্টে ফারাক তো কিছু নেই, ভাবার ফারাক। ঠাকুর রামকৃষ্ণ দুটো শক্তির মিলন, একদিকে রাম আরেকদিকে কৃষ্ণ, দুই মিলিয়ে ঠাকুর রামকৃষ্ণ, যিনি বলতেন যত মত তত পথ, মানুষের সেবা করার মধ্য দিয়ে ধর্ম পালন করা হয়। আমরা সেই বাংলার মানুষ, আমরা সেই বহরমপুরের মানুষ। আমরা যুগ যুগ ধরে এই সংস্কৃতিকে বহন করেছি, আজও বহন করছি, আগামী দিনেও বহন করব। রাজনৈতিক তরজা বাদ রেখে বাংলার বহরমপুরের মানুষ, আপনারা এই শহর আজকের রাজনীতি এবং কে যোগ্য প্রার্থী তার বিবেচনা করে নির্বাচনে অংশগ্রহণ করুন। আপনাদের সচেতনতার উপরে, বিজ্ঞতার উপরে আমার পূর্ণ আস্থা আছে। সেই পূর্ণ আস্থা রেখে মনোজ চক্রবর্তীর জন্য আপনাদের কাছে আমার আবেদন থাকলো, মনোজ চক্রবর্তীর জন্য দয়া চাইব, দুয়া চাইব। জয় হিন্দ, বন্দে মাতরম।